আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রফেসর ইউনূসের বেলায় দেখছি আমরা সকালে মামলা বিকেলেই খারিজ। এই ঘটনা যখন দেখছি তখন খুব করে মনে পড়ে যায় যে প্রফেসর ইউনূসের আমলেই আমরা দেখেছি মামলা হওয়ার আগেই বহুজনকে গ্রেপ্তার করা, গ্রেপ্তার করে তাদেরকে মানে নতুন মামলায় ঢোকানো, তার ব্যাপারে মামলার বন্দোবস্ত তৈরি করা এবং এই ব্যাপারগুলো করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া, তাদেরকে জামিন না দেয়া এবং বিনা দোষে কারাগারে হাজার হাজার লোককে রেখে দেয়া, তাদেরকে জামিন না দেওয়া, এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত প্রফেসর ইউনূসের আমলে দেখেছি। কিন্তু প্রফেসর ইউনূসের বিরুদ্ধেই যখন আদালতে মামলা করা হলো তখন সকালে মামলার আবেদন, বাদীর জবানবন্দি গ্রহণ, তারপরে বিকেলেই সেই মামলা খারিজ। এই ঘটনাটা আমরা দেখলাম। যেহেতু ঘটনাটা আদালতে ঘটেছে, আদালতের সিদ্ধান্ত, সেহেতু এই ব্যাপারে বলার কিংবা সমালোচনা করার কোনো স্কোপ নেই। তাতে আদালত অবমাননার ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা সেটা বলতেও চাই না। হয়তো আদালত ভেবেছেন যে এই মামলার কোনো গ্রাউন্ডই নেই। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, প্রফেসর ইউনূস সহ তার সরকারের অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে আদালতে এবং আদালত বাদীর জবানবন্দি পর্যন্ত গ্রহণ করেছেন। ইস্যুটা ওই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জনের মৃত্যুর ইস্যু। কিন্তু আমরা দেখলাম যে সেটা খারিজ হয়ে গেল। কেন হলো, কি বলছেন আদালত, ভেতরের কারণটা কি থাকতে পারে, চলুন একটু জেনে দেখি এবং বুঝে দেখার চেষ্টা করি যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগই থানায় কিংবা আদালতে দেয়া হোক না কেন, কোনো অভিযোগই কি টিকবে? এই প্রশ্ন বোধহয় এখন করার সময় হয়ে গেল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজকে মামলার আবেদন করা হয়েছিল, কিন্তু শুনানি শেষে সকালের আবেদন, সকালের সাক্ষ্য গ্রহণ এবং সকালের বাদীর জবানবন্দি রেকর্ড, পরবর্তীতে বিকেলেই সেই মামলা খারিজের ঘটনাও দেখলাম। গণমাধ্যম নিশ্চিত করছে সেই খবরটা, আপডেট খবরটা। মানবজমিন রাতে এই খবরটা নিশ্চিত করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে যে ডক্টর ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ, আদালত খারিজ করে দিয়েছে। খুবই চমৎকার একটা ব্যাপার, কারণ প্রফেসর ইউনূসের মতো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষের বিরুদ্ধে তোর মামলা করা যায় না। যত বড় অভিযোগই হোক, তার বিরুদ্ধে মামলা করার ব্যাপারে তো ভাবতে হবে এবং সেই মামলা যদি একেবারে অকাট্য দালিলিক প্রমাণ না থাকে, তাহলে সেই মামলা ওই পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ খবর নেওয়া, তদন্ত করা, খুঁজে বের করা, সাক্ষী প্রমাণ জোগাড় করা, এত দীর্ঘমেয়াদী ব্যাপারে তো প্রফেসর ইউনূসকে অভিযুক্ত করা যায় না, কারণ তিনি একজন মহান ব্যক্তি। তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসলে করা উচিত না, যেটা এই বাদী একজন চাকমা সদস্য, যার সন্তান ওই মাইলস্টোন দুর্ঘটনায় মারা গেছে। যতই সন্তান মারা যাক কিনা, প্রফেসর ইউনূসের জীবনের চাইতে তো আর তার সন্তানের জীবনের মূল্য বেশি হতে পারে না। সুতরাং খারিজ হয়ে গেছে। কিন্তু খারিজ হওয়ার প্রকৃত কারণটা কি, সেটা একটু আমরা চলুন মামলার আসামিদের মানে নামগুলো মানে বিচার করলে কিংবা আলোচনা করলে হয়তো কিছুটা ক্লু পাওয়া যেতে পারে। কি বলছে যে ১৬ জনের বিরুদ্ধে, ডক্টর আসিফ নজরুল সহ ১৬ জনের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা উসাইমং মারমা এই আবেদন করেছিলেন। আদালতে বাদীর জবানবন্দিও গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে এই শুনানিতে এই মামলার ভেতরে কোনো উপাদান খুঁজে পাওয়া যায়নি। উপাদান খুঁজে না পাওয়ার কারণে এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মানে একদিনের মধ্যেই আদালত এটা যাচাই বাছাই করে ফেলেছেন যে এর ভেতরে আদতে কোনো উপাদান নেই, এই মামলা গ্রহণ করা যাবে না। এখন যদি কেউ মানে আদালত অবমাননা হবে বলে তো কেউ কিছু বলবে না।
এখন যদি কেউ অধ্যত্ব প্রকাশ করে এরকম ভাবনা ভেবে বসে যে একদিনের মধ্যেই কিভাবে সম্ভব হলো, এর উপাদান আছে কি নেই এটা বিচার করার ক্ষেত্রে, যখন আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের আমলে হাজার হাজার মামলা, সেই মামলার উপাদান খুঁজে বের করতে 2 বছরেরও বেশি সময় লাগছে, কোনো ধরনের কোনো পুলিশের প্রতিবেদন দাখিল করা হচ্ছে না, কিন্তু মানুষগুলো বিনা অপরাধে কারাগারে পচে মরছে। এই প্রশ্ন যদি কেউ করে বসে তাহলে নিশ্চয়ই তার অপরাধ হবে। সুতরাং এই ধরনের প্রশ্ন করার অধ্যত্ব কেউ নিশ্চয়ই দেখাবেন না। সকালে আবেদন গ্রহণ করেন মাইলস্টোন স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের যে সেই মৃত্যুর ঘটনায় যে মামলা, সেই মামলার আবেদন গ্রহণ করেন আদালত। আবেদনে অভিযোগ করা হয় সংশ্লিষ্টদের অবহেলা ও দায়িত্বে গাফিলতির কারণে এই বিমান দুর্ঘটনা ঘটে এবং এতে শিক্ষার্থীদের প্রাণহানি হয়। তবে শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে আবেদনটি খারিজ করে দেন। আদালত সূত্র বলছে এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ এখনো খোলা রয়েছে। তার মানে একটা পজিটিভ দিক যে এই ব্যাপারে যদি আবারও কেউ পদক্ষেপ নিতে চান কিংবা আইনি আশ্রয় নিতে চান তাহলে সেই পথ খোলা থাকছে। কিন্তু সেই পথেও কি কোনো কাজ হবে, যখন আদালত একদিনের মধ্যেই এটা নিশ্চিত করে দিলেন যে এই মামলায় প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ করার কোনো ভিত্তি নেই, গ্রাউন্ড নেই, উপাদান নেই, কিচ্ছু নেই। কিন্তু আসামি কারা ছিলেন চলুন একটু জেনে দেখি। আসামির নামগুলো জানলেই আমরা বোধহয় একটা ক্লু অন্তত পাবো। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস তো রয়েছেন, আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী। এই কলেজের উপদেষ্টা, তার কি দায়িত্ব, তার কিভাবে কর্তব্যে অবহেলা হলো সেটা একটা মেটিকুলাস ব্যাপার। আমার মনে হয় যে এই মামলা করতে গিয়ে একটা বড় ভুল করা হয়েছে, সেখানে বিমান বাহিনী প্রধানের নাম ঢোকানো হয়েছে। বিমান বাহিনী প্রধান এর দায়, হ্যাঁ মানে তার বাহিনীর কর্মকাণ্ড কেউ যদি মনে করে যে তার দায় আছে সেটা ভাবতেই পারে, কিন্তু এক্সিস্টিং বিমান বাহিনীর প্রধান সম্পর্কে যখন এই ধরনের একটা অভিযোগ করা হবে এবং সেই অভিযোগকারী মানে কোনো প্রভাবশালী ব্যক্তি নন কিংবা প্রভাবশালী গোষ্ঠী নন, প্রফেসর ইউনূসের মতো একটা নাম আসবে, বিমান বাহিনী প্রধানের নাম এখানে বাহিনীকে মানে কি বলবো যে বিতর্কিত করার একটা প্রয়াস, আদালত বিবেচনা করতে পারেন যে বিমান বাহিনীকে বিতর্কিত করার একটা চেষ্টা হতে পারে, সেই চেষ্টা কোনোভাবেই আদালত গ্রহণযোগ্য মনে করবেন না। আমার মনে হয় যে এই দুইটা জায়গাতেই আদালতের একটা অবজারভেশন তৈরি হয়েছে, কিংবা আদালত ভেবেছেন যে এরকম সেন্সিটিভ দুটো, যদিও প্রফেসর ইউনূসের নামটা এখন তো আর সেন্সিটিভ না, তিনি তো প্রধান উপদেষ্টা নেই, প্রধান উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে মামলা করতে যাবে এমন দুঃসাহস কোন বাপের বেটার ছিল? কেউ তো মামলা করতে যাওয়া তো অনেক দূরের কথা, তার সমালোচনা করে একটা শব্দ ফেসবুকে লেখার সাহসও তো কেউ পায়নি। কেউ যদি সমালোচনা করেছে তাহলে তাকে মেটিকুলাস ডিজাইনে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে চালান দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তার শাসন আমলে তো এটা সম্ভব হতোই না, এখন তো তার শাসন আমল নেই। সুতরাং তিনি যদি অপশাসন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে কেন অভিযোগ করা যাবে না? নাকি তিনি মানে জুলাই যোদ্ধাদের যেমন ইনডেমনিটি দিয়েছেন, তার নিজের নামেও এক ধরনের ইনডেমনিটি নিয়ে রেখেছেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না, করলে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ সেই অভিযোগ গ্রহণ করতে পারবে না? ব্যাপারটা কি সেরকম ঘটেছে গোপনে গোপনে? সেরকম কি বন্দোবস্ত তিনি করে গিয়েছিলেন? আমার মনে হয় যে এই যে খারিজ করে দেয়া, এই যে মামলাটা খারিজ করে দেয়া, আমলে একেবারে নায়ান নেয়া এবং পুলিশকে তদন্তের কথা না বলা যে তোমরা তদন্ত করে দেখো এর কোনো মানে উপাদান আছে কিনা, তদন্ত করার পরে তোমাদের রিপোর্টের উপরে ভিত্তি করে এটা আমরা গ্রহণ কিংবা বর্জন করব, সেই পর্যন্ত কার্যক্রম পরিচালনা না করা, এই ব্যাপারটা একটা বার্তা দেয় যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আদতে কোনো অভিযোগ করা যাবে কি যাবে না সেই ব্যাপারে বোধহয় ভাবার যথেষ্ট স্কোপ রয়েছে।
দর্শক, আপনার কাছে কি মনে হয়? যারা একটু বেশি লাফালাফি করছে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই মামলা করবে, ওই মামলা করবে, আমরা দেখেছি যে কদিন আগে প্রফেসর ইউনূসের পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিংবা তার আমলে যত দুর্নীতি হয়েছে তার জন্য স্বাধীন কমিশন গঠন করার জন্য রিট করা হয়েছে। সেই রিটও কি শুনানিতে গিয়ে টিকবে? আমার মনে হয় যে না টিকার সম্ভাবনাই বেশি। তাহলে তাহলে কি তার বেলায় কিংবা তার সরকারের বেলায় ব্যাপারগুলো বিচারহীনতার মধ্য দিয়েই যাবে, নাকি ভবিষ্যতের জন্য সেগুলো আলমারিতে তুলে রাখবে কেউ কেউ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। সম্প্রতি একটা আলোচনা চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। সেই আলোচনা হচ্ছে প্রফেসর ইউনূসের যারা উপদেষ্টা পরিষদের সদস্য এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের দেশ ত্যাগের ব্যাপারে সরকার কি ভেতরে ভেতরে কিছু ভাবছে, কিংবা তাদের মানে ইচ্ছা করলেই দেশের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা কি নেই, এরকম আলোচনা চতুর্দিকে চলছে। সম্প্রতি আমরা একটা ঘটনা দেখেছি অলরেডি। নেপালের নির্বাচনের সময় আদিলুর রহমান, তিনি অধিকারের যিনি প্রধান, যিনি উপদেষ্টা ছিলেন, আদিলুর রহমান নেপালে নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে যাবেন, বিমানবন্দরে তাকে অন্তত ৬ ঘন্টা আটকে রাখা হয়েছিল। এরপরে যে কোনোভাবেই হোক তিনি মেকানিজম করে দেশের বাইরে যেতে পেরেছিলেন। সামান্য নেপালের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার সময় তার এই অবস্থা হয়েছিল। তারপর থেকেই আলোচনাটা উকি দিচ্ছে বারবার যে প্রফেসর ইউনূস তার বেলাতে হয়তো খুব স্বাভাবিকভাবেই এই সময়ে এসএসএফ নিরাপত্তা থাকা অবস্থায় এরকম ঘটনা ঘটবে না, কারণ তিনি এরই মাঝে বিদেশ সফর করেছেন। কিন্তু তার উপদেষ্টা, বিশেষ করে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, এদিকে মোস্তফা সরোয়ার ফারুকী, কখনো কখনো শোনা যাচ্ছে যে মানে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, কারণ ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে আবার এরকম অভিযোগও রয়েছে 1/11-এর সময় তিনি নির্বাচন কমিশনের অন্যতম একটা মানে নীতি নির্ধারণী দায়িত্বে ছিলেন। নির্বাচন কমিশনার হয়ে, প্রধান নির্বাচন কমিশনার না হয়েও তিনি নানা ধরনের কলকাঠি নেড়েছেন। বিএনপি ভাঙার যে প্ল্যান, সেই প্ল্যানের সঙ্গে তাকে অনেকে জড়িত করার চেষ্টা করে। সেই কারণে তার ওপরে বর্তমান সরকারের খুব একটা সুদৃষ্টি নেই, এই আলোচনা চতুর্দিকে আমরা শুনছি। সত্যি কি সরকার এই ধরনের আলোচনা ভেতরে ভেতরে করছে যে উপদেষ্টাদের কাউকে কাউকে বিদেশে যেতে দেয়া হবে না, যখন তাদের নামে বিস্তর দুর্নীতির খবর আসছে, দুদকে অভিযোগ জমা হচ্ছে, আদালতে মামলা হচ্ছে, রিট হচ্ছে? সম্প্রতি ইউনূস সরকারের বৈধতা চ্যালেঞ্জ এবং দুর্নীতি অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে আদালতে রিট করা হয়েছে, এবং এটা নিয়ে সারা দেশের মানুষ তাদের বিচারের দাবিতে এক ধরনের মানে ঐক্যবদ্ধ হচ্ছে, এরকম একটা রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠে সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানে প্রফেসর ইউনূস সরকারের ভয়ঙ্কর দুর্নীতির সব চিত্র উঠে এসেছে। এই ব্যাপারগুলো নতুন করে ভাবাচ্ছে যে সত্যিই প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলের অনেক উপদেষ্টার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হওয়ার ব্যাপার অঘোষিতভাবে হয়ে গিয়েছে কিনা। চলুন একটু আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে যে রিট হলো, কিংবা কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন কি বলছে, সরকারের ভাবনার মধ্যে এগুলো আছে কিনা একটু বিশ্লেষণ করে দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে প্রফেসর ইউনূসের বিতর্কিত কয়েকজন উপদেষ্টা, তাদের কর্মকাণ্ড নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে, এবং প্রশ্ন ওঠার ভিত্তিতেই আদালতে রিট হয়েছে, গণমাধ্যমে একের পর এক রিপোর্ট হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। সম্প্রতি আদালতে যে রিট হয়েছে সেই সংবাদটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। বৈধতা চ্যালেঞ্জ করে যখন রিট হয়েছে তখন এই রিটে আবার এটাও চাওয়া হয়েছে যে তাদের শাসন আমলের দুর্নীতি তদন্তে একটা স্বাধীন কমিশন গঠন করা হোক। সেই রিপোর্ট করেছেন যে মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মুসলিম লীগের নেতা প্রধান, তিনি এই রিটটা করেছেন। সেখানে বলা হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকালের মধ্যে রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে যে সকল নীতি, সিদ্ধান্ত
সিদ্ধান্ত ও চুক্তি গ্রহণ করা হয়েছে সেগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি খতিয়ে দেখা প্রয়োজন, এটা বলা হয়েছে এই রিটে। একই সঙ্গে ওই সময়ে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রম ও সুপারিশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এই রিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে কিনা তা অনুসন্ধানের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। মহসিন রশিদ যখন এই রিটটি করেছেন তখন আমরা দেখছি যে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে ভয়াবহ রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি। দুইটা পত্রিকায় 2 দিন এই রিপোর্ট প্রকাশিত হয়েছে, 2 দিন না 3-4 দিন ব্যাপী এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে উদ্ধৃত করে কালের কণ্ঠ নিউজ করেছে, কালের কণ্ঠ আলাদা নিউজ করেছে। সেই নিউজের একটা শিরোনাম আপনারা দেখে নিতে পারেন। সেখানে এই নিউজে দাবি করা হয়েছিল, দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক। এই রিপোর্ট যখন প্রকাশিত হয়েছিল পত্রিকায়, তারপরেই আমরা দেখলাম যে 2 দিন আগে সেই রিটটা করা হয়েছে আদালতে স্বাধীন কমিশন গঠনের এবং প্রফেসর ইউনূসের সকল কাজের বৈধতা প্রশ্নবিদ্ধ এই অভিযোগ তুলে রিটটা করা হয়েছে। এবং মহসিন রশিদ জানিয়েছেন খুব শিগগিরই এই রিটের ব্যাপারে শুনানি যেন হয় সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে। কালের কণ্ঠ বলেছিল যে আসিফ নজরুল ওরফে নজরুল, মূলত এই রিপোর্টটা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বেশ কিছু উপদেষ্টার ব্যাপারে অভিযোগ রয়েছে নানা সময়ে। সেই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠে। এবং কালের কণ্ঠে এই প্রতিবেদনটাতে স্পেসিফিক আসিফ নজরুলের যে সকল ঘটনা, সেই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। আসিফ নজরুলের বলা হয়েছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আইন বিভাগে চাকরি নিয়েছেন, শিক্ষকতার চাকরি, সেখানে সেই বছরে যিনি ফার্স্ট হয়েছিলেন তাকে নিয়োগ না দিয়ে এই নিয়োগ জালিয়াতি করে আসিফ নজরুলকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই ঘটনা বলা হয়েছে। আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন, সেখানে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে বিট্রে করেছেন। তার ওস্তাদ সাংবাদিকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একসময়। সাংবাদিকতায় তার অন্যতম বড় ওস্তাদ হচ্ছে শাহরিয়ার কবির। শাহরিয়ার কবিরকে তিনি আইন উপদেষ্টা থাকাকালীন এই বয়োবৃদ্ধ মানুষকে তিনি জেলে রেখেছেন, এরকম অভিযোগ রয়েছে। শাহরিয়ার কবিরকে দিয়ে তিনি বিচিত্রাতে চাকরি নিয়েছেন, এরকম অভিযোগ উঠেছে। তারপরে এই ব্যাপারগুলো তিনি এই রিপোর্টে বলা হচ্ছে যে যখন যাকে প্রয়োজন তাকে সেইভাবে ব্যবহার করেছেন এবং ব্যবহার করে পরবর্তীতে সুযোগ সুবিধা অনুযায়ী সেখানে পল্টি দিয়েছেন। একটা সময় আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন, কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর, সেগুলো পড়ে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে মুখে ফেনা তুলেছেন টকশোতে। এই ঘটনাগুলো ঘটিয়েছেন এবং পরবর্তীতে সুযোগ বুঝে বিএনপি যখন এখন ক্ষমতায় এসেছে তখন খালেদা জিয়ার স্তুতিগাথা গাইছেন, অর্থাৎ তিনি সব সময় সুযোগ সন্ধানী। তার ব্যাপারে বলা হয়েছে যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে এদেশে চাকরি করছে, সেরকম মিথ্যা অভিযোগ তুলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি আইন উপদেষ্টা থাকাকালীন তার অধীনে মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। বিভিন্ন সেক্টরে এই দুর্নীতি, পদায়ন, বাণিজ্য, চাকরি থেকে বরখাস্ত করা, নতুন চাকরি, সাব রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। একজন স্পেসিফিক সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তার উদাহরণ এখানে এসেছে যে তাকে কিভাবে কয়েকদিনের ব্যবধানে 3 থেকে 4 একজন নারীকে কিভাবে বদলির পর বদলি করে হেনস্থা করা হয়েছে তার কথা না শোনার কারণে। এরকম ভয়ঙ্কর সব তথ্য এই রিপোর্টে তুলে ধরে বলা হয়েছে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে এবং উপদেষ্টাদের বিরুদ্ধে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আদিলুর রহমান, এই উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, প্রফেসর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তিনি
একজন দুর্নীতিবাজের শত শত কোটি টাকার দুর্নীতির ব্যাপার সুরাহা করে তাকে দিয়ে একটা নতুন পত্রিকা চালু করিয়েছেন এবং সেই পত্রিকায় সরকারের চাকরি যাওয়ার সাথে সাথে নিজেকে সম্পাদক হিসেবে আবির্ভূত করিয়েছেন নিজেই নিজেকে। এই ব্যাপারগুলো উঠে এসেছে নানাভাবে গণমাধ্যমে এবং এই ব্যাপারগুলো তুলে ধরেই এই পত্রিকাগুলো দাবি করেছিল, এ মাসের শুরু থেকে এই রিপোর্টগুলো হচ্ছিল এবং দাবি করা হচ্ছিল যে দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন হওয়া। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে দেখলাম যে অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি হাইকোর্টে রিট করলেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করার জন্য, এই দুর্নীতি তদন্তের জন্য। রিট যখন করা হলো তখন চতুর্দিকে আলোচনা ছড়িয়ে গেছে এবং আলোচনা ছড়িয়ে দেয়া হচ্ছে, বিশেষ করে আদিলুর রহমানের বিমানবন্দরে আটকে দেওয়ার যে ঘটনাটা, বেশ কয়েক ঘন্টা আটকে থাকার ঘটনাটাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে যে সরকার ভেতরে ভেতরে বেশ কিছু উপদেষ্টা তারা যেন বিদেশে যেতে নির্বিঘ্নে না পারেন সেই ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে। আমি জানি না সরকারের ভেতরে এরকম ভাবনা চিন্তা হচ্ছে কিনা, তবে এই উপদেষ্টারা যে বড় ধরনের বিপাকে পড়েছেন এবং তারা যে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই, এটা বিভিন্ন ধরনের এই খবরাখবরে এগুলো বোঝা যাচ্ছে। আসিফ নজরুলের এই ব্যাপারে একটা ব্যাপার নতুন করে মনে পড়লো, সেটা হচ্ছে যে তার যে ব্যক্তিগত জীবন, তিনি আগে একটা বিয়ে করেছিলেন, সেখান থেকে তিনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ হয়ে যাওয়ার জন্য তিনি আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। তারপরে রোকেয়া প্রাচীকে বিয়ে করার পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন রোকেয়া প্রাচীকে বাদ দিয়ে দিলেন। তারপরে হুমায়ুন আহমেদের মেয়ে যিনি বিবাহিতা ছিলেন তাকে বিয়ে করলেন, শিলা আহমেদকে বিয়ে করলেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও কি হয়েছে সেরকম অনেক কিছু পত্রিকায় তুলে ধরা হয়েছে এবং পত্রিকার এই রিপোর্টগুলো অনেক ক্ষেত্রে আমার একেবারে অনেস্টলি যদি বলি, অনেক ক্ষেত্রে মনে হয় বিশেষ করে আসিফ নজরুলের এত বেশি তথ্য পত্রিকাগুলো লেখা শুরু করেছে, অনেক ক্ষেত্রেই মনে হয় যে কিছু কিছু গণমাধ্যম এবং সাংবাদিকদের এই উপদেষ্টারা এত বেশি খেপিয়ে দিয়েছেন তাদের 1.5 বছরে, যেগুলো খবরের বিষয়বস্তু হওয়ার কথা নয় সেগুলোও খবরের বিষয়বস্তু করে এই বিশেষ করে আসিফ নজরুল সব থেকে বেশি সমালোচিত হয়েছেন এই 1.5 বছরে। প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুল এই দুজন সব থেকে বেশি সমালোচিত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে এহেন কোনো কথা নেই যেগুলো আমরা পত্রিকাতে পড়ছি না। কিন্তু প্রশ্ন ওইটাই যে আসিফ নজরুল কিংবা রিজওয়ানা হাসান কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াত কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পিএস মোয়াজ্জেম, তাকে কিন্তু আবারও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঝখানে সেটা তুলে নেওয়া হয়েছিল, কিন্তু আবারও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে মোয়াজ্জেম কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতির অন্যতম বড় হ্যান্ডস হিসেবে কাজ করেছেন বলে অনেকেই ওই 1.5 বছরে কিংবা এখনও অভিযোগ করার চেষ্টা করেন, যদিও এখনও কোনো অভিযোগ প্রমাণিত নয়। দুদকে একগাদা অভিযোগ জমা হয়েছে, এই তথ্যগুলো শুধু আমরা জানি। ভেতরে ভেতরে কি হচ্ছে আসলে, দর্শক আপনার কাছে কি মনে হয়? ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতায় থাকা অবস্থায় মানুষ ভুলে যায় হিতাহিত জ্ঞান। ক্ষমতায় থাকা অবস্থায় যেমন শেখ হাসিনা সরকার অনেক কিছু করেছে যেগুলোর প্রচণ্ড সমালোচনা এখন হচ্ছে, তার চাইতে 1000 গুণ বেশি কর্মকাণ্ড করে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতাকে এমনভাবে কলঙ্কিত করেছিলেন, এখন মনে হচ্ছে ক্ষমতায় থেকে যাওয়ার পরে এখন বোধহয় তারা টের পাচ্ছেন যে ক্ষমতা হারালে কি অবস্থা হয় এবং ক্ষমতা হারালে মানুষ কিভাবে তাদের বিরুদ্ধে লাগে, যেমনটা ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল প্রফেসর ইউনূস সরকার। দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের